ড্রয়িং রুমের জানলার পর্দাটা সরিয়ে দিতেই সকালের রোদ এসে পড়ল পুরো ঘরটায়। জানলা খুলে পর্দা সরিয়ে সকালের চা, বিস্কুট আর ইংরাজি খবরের কাগজ নিয়ে রোজকার মতো বসলেন অচিন্ত্যবাবু। ওনার মিসেস সীমা দেবীও পাশের চেয়ারে বসে ফোনে খবর দেখছেন। কাজের মেয়েটা একটু পরেই আসবে। সকালের জলখাবারের জোগাড় যন্ত্র তাকে বুঝিয়ে দেওয়া, দুপুরের খাওয়ার ব্যবস্থা, তরি তরকারি, ভাতের চাল সব মেপে মেপে তাকে দিতে হবে। তারপরে সে কাজ শুরু করবে। এই হলো সীমাদেবীর ডিউটি। অন্যদিকে অচিন্ত্যবাবু বেরোবেন দোকান বাজারহাট করতে। সবজি, মুদির দোকানের জিনিস, মাছ মাংস সব দেখে দেখে কিনে আনতে হবে। সঙ্গে ওষুধের ফর্দ, প্রেশার, কোলেস্টেরল, হাঁটুর সমস্যা, হাঁপানির সমস্যা, দুজনের জন্যে সব মিলিয়ে 7-8 রকম ওষুধ তো কিনতে হবেই প্রতি মাসে। অচিন্ত্যবাবুর বয়স 68। কলকাতা কর্পোরেশনে চাকরি থেকে রিটায়ার করেছেন 8 বছর মতন হলো। ওদিকে সীমাদেবী স্কুলে পড়াতেন, রিটায়ার করেছেন 5 মাস হলো। ছেলে সুমন চাকরি করে মুম্বাইতে, বৌমা অন্তরা এবং ছোট্ট বিল্টুকে নিয়ে সুখেই রয়েছে। বছরে 2-3 বার আসে 5-10 দিনের ছুটিতে। তবে তার মধ্যে শ্বশুরবাড়িতে সময় দেওয়া, বউ বাচ্চাকে নিয়ে বেড়ানো, থেকে থেকে অফিসের ফোন, মেল, মিটিং, ভার্চুয়ালি যুক্ত থাকা অফিসের সঙ্গে সব কিছুই করতে হয়। মা বাবার দেখাশোনার জন্যে কাজের মেয়ে রুমাকে সুমন গতবার ঠিক করে গিয়েছিল। চেয়েছিল সারাদিনের একটা লোক রেখে দিতে, অ্যাজ আ কেয়ার গিভার। তবে সীমাদেবী সেটাতে আপত্তি করেছিলেন। শরীরে সামর্থ্য যতদিন থাকে বাড়ির ও বাইরের কাজকর্ম নিয়মিত করে সেই ফিটনেস যত বেশি দিন ধরে রাখা যায় সেটাই ওনারা দুজনেই চান। যাই হোক, এইসব বাদ দিলে এখন বুড়ো বুড়ির জীবন হলো সাজানো গোছানো মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্টের অভিজাত বৃদ্ধাবাসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন কাটানো। রোজকার জীবন একই রকম, একই কাজ একই সময় ধরে সকাল থেকে রাত্রি করে যাও। কেন করছি, কার জন্যে করছি, কী উদ্দেশ্যে করছি জানা নেই। সুমন অবশ্য বলেছিল একটা ভালো ওল্ড এজ হোমের ব্যবস্থা করে দেবে, তবে রাশভারী অচিন্ত্যবাবু সরাসরি নাকচ করে দিয়েছিলেন। তবে নিজেও বুঝতে বেশ পারছেন যে দুজন বুড়ো বুড়ি মাঝে মাঝে খেতেও ইচ্ছে করে না। খালি মনে হয় যে সব কাজই তো হয়ে গেল, আর বেঁচে থেকে হবেটা কি। বাড়িতে একটা বাচ্চা থাকলেও হই হই করে বেশ চলতো। তা সুমনের চাকরি আর বিল্টুর স্কুলিংও নিশ্চয়ই মুম্বাইতেই হবে। তাই বুড়ো বুড়ির দিন কাটে নিজেদের মধ্যে ঝগড়া, কিচকিচানি আর মুঠো মুঠো ওষুধ খেয়ে। ব্যাকগ্রাউন্ডে অবশ্য দৈনিক কাজকর্ম সবই চলতে থাকে। এখন শীতকাল, আর 2 দিন বাদে বড়দিন। ইস, বিল্টুটা কাছে থাকলে ঠাম্মা জিঙ্গেল বেল বলে গাইতো আর খিলখিল করে হেসে সীমাদেবীর গলা জড়িয়ে ধরতো। দুপুরে খাবার পরে একটু দিবানিদ্রা দেবার জন্য অচিন্ত্যবাবু ভাবনা চিন্তা করছিলেন। ঠিক তখনই সীমাদেবী একটা সালোয়ার কামিজ পরে এসে বললেন, চলো রেডি হয়ে নাও, বেরোবো। অচিন্ত্যবাবু আসন্ন বিপদ অর্থাৎ শপিং আঁচ করতে পেরে ঢোক গিলে বললেন, ইয়ে মানে এখনই সবে খেয়ে উঠলাম, তাই বলছিলাম এবারে নাক ডাকিয়ে কম্বলের নিচে ঘুমাবে সন্ধ্যে 6টা পর্যন্ত, তারপরে চা বিস্কুট খেতে না খেতেই হয়ে গেল রাতের খাবার টাইম। ব্যাস, খেয়ে দে আর কি কাজ, আবার বিছানা। ওটি হচ্ছে না, চলো একটা ইম্পর্ট্যান্ট কাজে বেরোবো। কি আর করেন অচিন্ত্যবাবু, কপালে কত খরচা আছে কে জানে। সামান্য পেনশনেই কোনো মতে চলে, ভাবতে ভাবতেই একটা ঢেঁকুর ওঠে ওনার। সীমাদেবী প্রায় টেনে হিঁচড়ে ধমকেই ওনাকে বের করলেন সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে। ফ্ল্যাটের নিচে পার্কিং থেকে গাড়িটা গেটের বাইরে বের করলেন অচিন্ত্যবাবু। তারপর সীমাদেবী উঠে বসলেন পিছনের সিটে, বললেন, গড়িহাট মোড়ে চলো। যথা আজ্ঞা। অচিন্ত্যবাবু গাড়িটা নজরুল মঞ্চের পাশ দিয়ে নিয়ে যেতে যেতে বললেন, বুড়ো বয়সে কি ক্রিসমাসে নতুন শাড়ি কিনবার শখ হলো? না, এমনি বলছিলাম আর কি। সীমাদেবী বললেন, শখ হয়েছে একটা, এটা খুব ভুল বলনি তুমি। তবে জানালার কাঁচের মধ্যে দিয়ে পড়ন্ত বেলার সূর্যটাকে দেখতে দেখতে বললেন, নিজের জীবনটাই রঙবিহীন, সেখানে আবার রঙিন শাড়ি একটা বিলাসিতা। শখ আরও কিছুর আছে, চলো বলছি। একটা দোকানের সামনে গাড়ি দাঁড় করাতে বললেন সীমাদেবী। গাড়ির দরজা খুলে নেমে সেখানে গেলেন তিনি। ফুটপাথের দোকান, রকমারি জিনিস সাজিয়ে নিয়ে বসে। পাশাপাশি 3-4টে দোকান ঘুরে তিনি কিনলেন 10টা টুনি বাল্বের চেন, রং বেরঙের সোলার বল যেগুলো বড়দিনে ঘর সাজাতে ব্যবহার করা হয়,
300 পিস, আর রং বেরঙের বেলুন প্রায় 400 পিস। অচিন্ত্যবাবু বললেন, বুড়ো বুড়ি মিলে এগুলো দিয়ে কি আমাদের অ্যাপার্টমেন্টে মাঝরাতে ক্রিসমাস পার্টি করব? ফ্ল্যাটের লোকজন কিন্তু ঝাঁটা নিয়ে পার্টিতে আসবে, ওইগুলো দিয়ে আমাদের উইশ করবার জন্য। কি করি দেখোই তো, তারপরে বোঝা যাবে যে কীরকম দাঁড়ায় ব্যাপারটা। সব জিনিসপত্র নিয়ে সেদিন ওনারা বাড়ি ফিরলেন। সীমাদেবী রাত 10টার সময় ফোনে কার সঙ্গে যেন কথা বললেন। পরদিন সকালে চা খেতে খেতে বললেন, ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নাও, গাড়ি বের করো, আজকাল 2 দিন বাড়ি ফিরবো না। কিন্তু যাবোটা কোথায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। সীমাদেবী মুচকি হেসে বললেন, শুধু দেখে যাও। সীমাদেবী গুগল ম্যাপে দেখে দেখে বলে যেতে লাগলেন কোন দিকে যাবেন। দেখা গেল গাড়ি বাইপাস ধরে সাদার্ন বাইপাসের দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত গাড়িটা যেখানে উনি থামাতে বললেন, অচিন্ত্যবাবু গাড়ি থেকে নেমে দেখেন একটা বেশ সুন্দর সাজানো গোছানো নীল আর সাদা রং করা বাড়ি। দেখলে স্কুল বলে মনে হতে পারে। সীমাদেবী গেটে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলেন, এখানে সেক্রেটারি অনিমেষবাবুর ঘরটা কোন দিকে? ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। সিকিউরিটি জিজ্ঞাসা করলো, আপনি কি সীমা ম্যাডাম? হ্যাঁ। তাহলে সিঁড়ি দিয়ে দোতলায় চলে যান, ডান দিকে প্রথম ঘর। গেট দিয়ে ভিতরে ঢুকে অচিন্ত্যবাবু দেখতে পেলেন বাড়িটার সামনের দেয়ালে বড় বড় করে লেখা, প্রণবানন্দ স্মৃতি অনাথাশ্রম। সেক্রেটারি অনিমেষবাবু মাঝবয়সী, আলাপি স্বভাবের মানুষ। ওনাদের নিয়ে ডাইনিং হলে গেলেন এবং একসঙ্গে লাঞ্চ করলেন। তারপরে ওনার ঘরে বসে পুরো প্ল্যানটা ছকে নেওয়া গেল। বিকেল 5টা নাগাদ পুরো বিল্ডিংটা বাচ্চাদের গলার আওয়াজে প্রাণ ফিরে পেল। স্কুল ছুটির পর সবাই ফিরে এসেছে। একজন কর্মচারীকে দিয়ে সব কটা ডরমিটরি থেকে বাচ্চাদেরকে ডাকিয়ে পাঠালেন অনিমেষবাবু, এবং সেন্ট্রাল ডাইনিং হলে সবাইকে জড়ো করলেন। সীমাদেবী এবারে ওদের উদ্দেশ্যে বললেন, কালকে তো বড়দিন, ক্রিসমাস। বাচ্চারা বড়দিনের ছুটিতে বাড়ি যায়, মা বাবার সাথে এনজয় করে। তোরা বড়দিনে কি করিস, মানে কালকের প্ল্যান কি রয়েছে, কি করবি? বাচ্চাগুলো এর ওর দিকে তাকালো, মাথা চুলকালো। এরপরে একটি ছেলে বলল, কালকে স্কুল ছুটি, আমরা কাল রুমেই থাকবো, সকালে মাঠে খেলবো, এই আর কি, তারপর যেমন চলে। সীমাদেবী বললেন, তাহলে চল, কালকে এগুলো তো চলবেই, সঙ্গে স্কুল যখন নেই আজকে একটু রাত করে ঘুমালেও কিছু অসুবিধা নেই। আজকে 24 ডিসেম্বর, মানে ক্রিসমাসের ঠিক আগের দিন। এটাকে বলে ক্রিসমাস ইভ, মানে রাত 12টা বাজলেই ক্রিসমাস। তো এক কাজ কর, এই টুনি বাল্বগুলোর চেনগুলোকে বাইরের বাগানে বড় দেবদারু গাছটার উপরে বেশ সাজিয়ে জড়িয়ে দে, আর যে কটা চেন বাকি রইল সেগুলো বাইরের গেটের উপরে ভালো করে ঝুলিয়ে দে। বড় ছেলেরা এগুলো করবি, সাবধানে করিস, কেউ ইলেকট্রিকের লাইনে হাত দিবি না। হয়ে গেলে অনিমেষ স্যারকে বলবি, বুঝলি? এবার একটু থেমে বললেন, এবারে বাকি বাচ্চারা, তোরা বেলুনগুলো ফুলিয়ে ফেল, আর রঙিন বল আর চেনগুলো ঝুলিয়ে ফেল দেখি। জানলার গ্রিল, ফ্যান সবগুলোর সঙ্গে ঝুলিয়ে দে। হুড়মুড়িয়ে সবাই লেগে গেল কাজে। রাত 10টার মধ্যেই সব হয়ে গেল, আর সবগুলো বাচ্চা আবার ডাইনিং হলে জড়ো হলো। মুখে উৎফুল্ল ভাব, উত্তেজনা দেখে সীমাদেবীর মনে হলো বিল্টু থাকলে এরকমই খুশি হতো। যা হোক, টুনি বাল্বগুলো জ্বালানোর জন্য অনিমেষবাবু একজন কর্মচারীকে দিয়ে এক্সটেনশন তার দিয়ে সেগুলো জ্বালিয়ে দিলেন। বাচ্চাদের হই হল্লাতে সরগরম পুরো অনাথাশ্রমটা। ডাইনিং হলে রং বেরঙের বেলুন, রঙিন বল, চেন এসবের মধ্যেই ফট করে অনলাইনে অর্ডার করে মিও আমরে থেকে বিশাল একটা কেক আনিয়ে ফেলেন অচিন্ত্যবাবু। প্রায় শখানেক বাচ্চা রয়েছে, তাই প্রায় 10 পাউন্ডের একটা স্পেশাল কেক নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন মিও আমরে থেকে এনেছিলেন। ইয়ে ক্রিসমাস কেক! বাচ্চাদের হই হুল্লোড় আরও 1 ডিগ্রি বেড়ে গেল। হলের একদম মাঝখানে কেকটা রাখা হলো। সব থেকে ছোট বাচ্চা বছর 5-এর রিভুকে ছুরি দেওয়া হলো। ঠিক রাত 12টা বাজতেই একটা পার্টি পপার ফাটালেন অচিন্ত্যবাবু। মেরি ক্রিসমাস! সীমাদেবী বলে উঠলেন, আর সঙ্গে সঙ্গে রিভু কেকটা কেটে খিলখিল করে হেসে উঠল। পুরো হলের সব বাচ্চারা মেরি ক্রিসমাস বলে নেচে উঠল। সঙ্গে ব্লুটুথে উইশ ইউ আ মেরি ক্রিসমাস গানটা চলছে। অচিন্ত্যবাবু দেখছেন আর ভাবছেন, আপন করে নিতে পারলে যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকার মতো পরিবার পরিজন ঠিকই খুঁজে নেওয়া যায়। ছেলে, ছেলের বউ আর নাতিকে খুব মিস করতেন, কিন্তু সীমা এত সুন্দর একটা অনুষ্ঠান করলো যে মানসিক অবসাদ, নিঃসঙ্গতা কোথায় যে গেল জানা নেই। কেক কেটে এদিকে মুখে মাখানো, সেই নিয়ে সেলফি তোলা সব চলছে। সীমাদেবীকেও মুখে কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে। অচিন্ত্যবাবুকে সাইডে ডেকে অনিমেষবাবু বললেন, প্রায় 10 বছর রয়েছি এখানে, এই ছোটোগুলোকে এত খুশি খুব সম্ভবত এই প্রথম দেখলাম। এদের জীবনে এটা প্রথম উৎসব।
এই বাদ দিয়ে এদের কেই বা আনন্দ ফুর্তি করাবে? ফান্ডের টাকায় চলে এই আশ্রম। যেটুকু দরকার খাওয়া থাকা পড়াশোনার জন্য, তার বেশি আমাদের সামর্থ্য নেই। বাচ্চাগুলো যন্ত্রের মতো বড় হচ্ছিল। মাঝে মাঝে পারলে আসবেন, ভালো লাগবে। কেক কাটার পর ডিনারে সীমাদেবী জোম্যাটো থেকে 120 প্লেট ফ্রায়েড রাইস চিলি চিকেন এনে রেখেছিলেন। ডিনার শেষে বাচ্চারা এতক্ষণের নাচন কুন্দন শেষে এবারে ঘুমে ঢুলতে শুরু করেছে। গুড নাইট, কাল সকালে সবাই 10টায় খেলার মাঠে আসবি, ওকে? সীমাদেবী বললেন। হুড়মুড়িয়ে সব বাচ্চা ডরমিটারিতে। একটা ঘরে সীমাদেবী ও অচিন্ত্যবাবু ঘুমিয়ে পড়লেন। ভোর 6টায় উঠে কিচেনে গিয়ে চা বানিয়ে সীমাদেবী খেলেন। ময়দা মেখে আশ্রমের যে কুক তাকে তদারকি করে দিলেন লুচি কেমন করে ভাজতে হবে। নিজে পায়েসের ব্যবস্থাও করলেন। সকাল 10টায় সব বাচ্চাদের খেলার মাঠে জড়ো করলেন। কিরে, কালকের পার্টি কেমন লাগলো তোদের? একদম জমে গেছে গো দিদা। বেশ, এবার তাহলে আমার ক্রিসমাস গিফটটা দে দেখি। বাচ্চাগুলো বলে, কি গিফট নেবে বলো দিদা? সীমাদেবী মাঠের এক সাইডে রাখা প্রায় শখানেক ফুল গাছের চারা, বেশিরভাগই মরশুমি ফুল, দেখিয়ে দিলেন। পাটুলি নার্সারি থেকে এগুলো গতকালই কিনে এনেছিলেন। যা তো, এগুলো বাগানে লাগিয়ে দে। রোজ জল দিবি একটু একটু করে, বুঝলি? দেখবি ফুলগুলো ফুটবে যখন কি সুন্দর লাগবে। বাচ্চারা মহা উৎসাহে চারাগুলো নিয়ে এক দৌড়ে বাগানে। সকালে জলখাবারে লুচি, আলুর তরকারি আর পায়েস। দুপুরে হলো ভাত, ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, চিকেন কারি, চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের সন্দেশ। সীমাদেবী ভালোভাবে বাগানে গিয়ে দেখে নিলেন সব চারা ঠিকমতো লাগালো হলো কিনা। সব শেষে ব্যাগ গুছিয়ে দুপুর 3টে নাগাদ তখন বেরোতে যাবেন, 3-4টে দুষ্টু বাচ্চা এসে ধরল। দিদা, এবারে আমাদের গিফটগুলো। সীমাদেবী বললেন, বেশ, তোদেরও গিফট চাই? দাঁড়া দেখি কি আছে, বলে গাড়ির ডিকি খুলে বেশ বড় একটা ট্রাঙ্ক দারোয়ানকে দিয়ে নিয়ে আসলেন। ট্রাঙ্কটা খুলতেই হুমড়ি খেয়ে পড়লো সবকটা বাচ্চা। ট্রাঙ্কে ভর্তি বাংলা গল্পের বই। শিবরাম চক্রবর্তী, সন্দীপ চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, অনীশ দেব, এছাড়া শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা। অনিমেষবাবু, এদের জন্যে একটা ঘরকে লাইব্রেরি বানিয়ে দিন, যেটা ইচ্ছে ওখানে গিয়ে বসে পড়বে। বই খুলে 2-1টা গল্প পড়ে বাচ্চাগুলো হেসেই গড়িয়ে পড়ে আর কি। বইগুলো সীমাদেবী গুছিয়ে রেখেছিলেন, সুমনের ছোটবেলার স্মৃতি। অন্যদিকে তাকে চোখের জল লুকোলেন, তবে তার মধ্যে কিছুটা আনন্দও মেশানো আছে, নতুন করে ছোটবেলা খুঁজে পাওয়ার আনন্দ। গাড়িতে স্টার্ট দিলেন অচিন্ত্যবাবু।